আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের অনলাইন ক্লাসের বিষয় ট্যাগ কোশ্চেন। ক্লাসটি নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংরেজি ব্যাকরণে ট্যাগ কোশ্চেন একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এটি নবম এবং দশম শ্রেণীর সিলেবাসের অন্তর্ভুক্ত। পরীক্ষায় এখান থেকে 5 মার্কের প্রশ্ন করা হয়। যদি একটু মনোযোগ দেয়া যায় তাহলে এখানে 5-এ 5 পাওয়া সম্ভব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ট্যাগ কোশ্চেনে বেসিক যে বিষয়টা আমাদের জানা দরকার, যা জানলে আমরা ট্যাগ কোশ্চেনে সম্পূর্ণ মার্কস ক্যারি করতে পারবো, তা হলো আমাদের টেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে, অক্সিলারি ভার্ব সম্পর্কে ধারণা রাখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। তোমরা স্ক্রিনে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে দেখতে পাবে লুক অ্যাট সাম কোশ্চেন্স। লুক অ্যাট সাম কোশ্চেন। Ain't I? Isn't he? Aren't you? Wasn't he? Were not he? Haven't he? Hasn't he? Hadn't he? Don't he? Doesn't he? Didn't he? Shan't I? Won't he? Shouldn't he? Would not he? Can't he? Could not he? May not he? Need not he? What are these? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যতগুলো অক্সিলারি ভার্ব আছে সেই ভার্বগুলো এখন স্ক্রিনে দেখা যাচ্ছে। আর এই ভার্বগুলোর সাথে নটটা সংক্ষেপে দেয়া আছে, যাকে ইংরেজিতে বলা হয় কন্ট্রাক্টেড ফর্ম। অর্থাৎ ট্যাগ কোশ্চেন করতে হলে সাহায্যকারী ভার্বের সাথে যদি নট ব্যবহার করার দরকার হয় তাহলে এভাবে কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ট্যাগ কোশ্চেনের বেসিক আলোচনার মধ্যে অবশ্যই এই অক্সিলারি ভার্বগুলো মুখস্থ করতে হবে এবং এই অক্সিলারি ভার্বগুলো কোনটা কোন পার্সনের সাথে বসতে পারে সে বিষয়েও জ্ঞান থাকতে হবে। আমরা দেখি পরবর্তীতে স্ক্রিনে কি আসে। Yes, today's topic is tag questions. Target. At the end of the lesson, the students will be able to know what is tag question, how many kinds of it, how can we tag question. Dear students, you may follow the instruction you have to know, or at the end of the lesson, the students or you will be able to know what is tag question, tag question কি, how many kinds of it, এটি কত প্রকার, how can we tag question, আমরা কিভাবে tag question করতে পারি। The answer is next. Dear students, what is tag question? Now the definition is here. Tag question is a question which is added to a statement or command. Tag question is a question which is added to a statement or command. এখানে বলছে যে ট্যাগ কোশ্চেন হলো এক ধরনের প্রশ্ন জুড়ে দেয়া আর এক ধরনের প্রশ্ন
যা বিবৃতিমূলক বা আদেশ অনুরোধ উপদেশমূলক বাক্যের সাথে জুড়ে দিতে হয় বা জুড়ে দেয়া হয়। কথোপকথনের সময় বাক্যের শেষে যে একটি সমর্থনসূচক প্রশ্ন সংযোগ করা হয় তাকে ট্যাগ কোশ্চেন বলে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা আবার লক্ষ্য করো, কথোপকথনের সময় বাক্যের শেষে যে একটি সমর্থনসূচক প্রশ্ন সংযোগ করা হয় তাকে ট্যাগ কোশ্চেন বলা হয়। এখানে সমর্থনসূচক প্রশ্ন সংযোগ করা অথবা জুড়ে দেয়া, এখানে ট্যাগ বলতে জুড়ে দেয়া। যেমন রহিম প্লেস ক্রিকেট, এখানে দেখো এইখানে ট্যাগ কোশ্চেন করা হয়েছে ডাজেন্ট হি। ডিয়ার স্টুডেন্টস, তোমরা লক্ষ্য করো যে ভার্বের সাথে যেহেতু এর যোগ আছে, আমরা আগেই বলেছি যে আমাদের অক্সিলারি ভার্ব নিয়ে ট্যাগ কোশ্চেন করতে হয়। এখানে যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে ভার্বের সাথে এর যোগ আছে। আর ভার্বের সাথে এর যোগ থাকলে সাহায্যকারী বা ভার্ব হিসেবে ডাজ আসে, এবং বাক্যটি অ্যাফার্মেটিভ হলে এর সাথে নট আসে, যার কারণে ব্যবহার করা হয়েছে ডাজেন্ট, এবং রহিমের প্রোনাউন হচ্ছে হি। এভাবেই ট্যাগ কোশ্চেন করতে হয়। এখানে আরও মনে রাখতে হবে, পরীক্ষায় যখন ট্যাগ কোশ্চেন করতে বলা হয়, প্রথমে স্টেটমেন্ট আগে তুলতে হবে, তারপরে ট্যাগ কোশ্চেন করে নিচে আন্ডারলাইন করতে হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন করতে হবে, এবং এটাই ট্যাগ কোশ্চেনে করার প্রকৃত নিয়ম। লাস্ট ওয়ান ইজ শি ওয়েন্ট দেয়ার, ডিডেন্ট শি। ডিয়ার স্টুডেন্টস, তোমরা লক্ষ্য করো যে এখানে টেন্সটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইটে আছে, কারণ ওয়েন্ট, দেখো ওয়েন্টটা হচ্ছে গোর পাস্ট ফর্ম, গো ভার্বের পাস্ট ফর্ম, যার কারণে পাস্ট ইনডিফিনাইট টেন্সের সাহায্যকারী ভার্ব আছে ডিড। আমরা ডিড নিয়েছি, এবং সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে, যার কারণে আমরা নট নিয়েছি ডিডেন্ট, এবং প্রোনাউন নিয়েছি দেখো শি, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বা নোট অফ ইন্টারোগেশন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ট্যাগ কোশ্চেনের সংজ্ঞাটা এবং এর এক্সাম্পল দুইটা বুঝতে পেরেছ। আমরা দেখি পরবর্তীতে কি আছে। ট্যাগ কোশ্চেন দুই ধরনের, অর্থাৎ ট্যাগ কোশ্চেন দুই প্রকার হতে পারে। দিজ আর পজিটিভ ট্যাগ, নেগেটিভ ট্যাগ। পজিটিভ ট্যাগ বলতে হা বোধক, নেগেটিভ ট্যাগ বলতে না বোধক। দেখে এর পরে কি আছে। সাধারণত পজিটিভ বা অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে নেগেটিভ ট্যাগ এবং নেগেটিভ স্টেটমেন্টে অ্যাফার্মেটিভ ট্যাগ ব্যবহৃত হয়। ডিয়ার স্টুডেন্টস, আমরা আগে বলছিলাম যে বাক্য যদি পজিটিভ বা অ্যাফার্মেটিভ হয় তাহলে সাহায্যকারী ভার্ব অথবা অক্সিলারি ভার্বের সাথে নট এর কন্ট্রাক্টিভ ফর্ম অথবা সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার করতে হয়। আর যদি বাক্য নেগেটিভ হয় তাহলে নট ব্যবহার করার দরকার নেই, তখন ট্যাগ কোশ্চেনটা হয় অ্যাফার্মেটিভ ট্যাগ। ওকে, তাহলে পজিটিভ ট্যাগে কোনো নট থাকে না, নেগেটিভ ট্যাগে আর নেগেটিভ পজিটিভ ট্যাগে কোনো নট থাকবে না, বাট নেগেটিভ ট্যাগে কি থাকবে, নট থাকবে। এখানে তোমরা কিছু এক্সাম্পল আছে, ফলো করো। যে পজিটিভ স্টেটমেন্ট দেখো, শি নোস ইউ, এই বাক্যের মধ্যে কোনো নট নেই, এবং এখানে ভার্বের সাথে এর যোগ আছে, যার কারণে আমাদের সাহায্যকারী ভার্ব আসবে ডাজ। যেহেতু বাক্যটা অ্যাফার্মেটিভ বা পজিটিভ, যার কারণে নট নিতে হবে, ডাজেন্ট হয়েছে, এবং প্রোনাউন হিসেবে এখানে হি ব্যবহার করেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রোনাউন শি আছে, শি ব্যবহার করতে হবে। এটা স্পেলিংয়ে টাইপে মিস্টেক হয়েছে, তোমরা এটা লক্ষ্য করো যে এখানে ডাজেন্ট হি দিয়েছে, কিন্তু হবে ডাজেন্ট শি। দেখো প্রোনাউন শি আছে। এরপরে দেখো নেগেটিভ স্টেটমেন্ট আছে, শি ডাজ নট নো ইউ। এখানে সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব আছে, সো সাহায্যকারী ভার্বটা নিতে হবে। তারপরে দেখো নট আছে, নটটা কীভাবে উঠে যাবে, আমরা আগেই বলছি যে সাহায্যকারী ভার্বের সাথে যদি নট থাকে তাহলে, বা সেন্টেন্সের মধ্যে নট জাতীয় কোনো শব্দ থাকলে সেটা উঠে যাবে। তাহলে ডাজ নিয়েছে এবং প্রোনাউন হিসেবে শি ব্যবহার করা হয়েছে, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি
এটা বুঝতে পেরেছো। আমরা পরবর্তীতে দেখি কি আছে। Dear students, how can we tag question or কিভাবে tag question গঠন করতে হয় আমরা এখন সেই সম্পর্কে জানব। দেখি, ট্যাগ কোশ্চেনের 5টি উপাদান থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 5টি উপাদান অবশ্যই মনে রাখতে হবে। প্রথমটা হলো কমা, অর্থাৎ ট্যাগ কোশ্চেন করতে হলে স্টেটমেন্ট আগে তুলতে হবে, তুলে একটা কমা ইউজ করতে হবে। তারপর অক্সিলারি ভার্ব অথবা সাহায্যকারী ক্রিয়া ব্যবহার করতে হবে। এখন এই সাহায্যকারী ভার্ব সেন্টেন্সে থাকতে পারে অথবা টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব আনতে হতে পারে। নটের সংক্ষিপ্ত ফর্ম বা রূপ ব্যবহার করতে হবে। যদি ব্যবহার করার দরকার হয় সাবজেক্টের প্রোনাউন ব্যবহার করতে হবে, সর্বদা সাবজেক্টের প্রোনাউন ব্যবহার করতে হবে। প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। Dear students, these are the 5 basic components of tag question and you have to follow when you make a tag question of the statement. So we need to know the basic components of tag question. Now I am repeating: comma, auxiliary verb, নটের সংক্ষিপ্ত রূপ, সাবজেক্টের প্রোনাউন, প্রশ্নবোধক চিহ্ন। ডিয়ার স্টুডেন্টস, দেখি এর পরে কি আছে। অক্সিলারি ভার্ব, টু বি ভার্ব। এখানে অক্সিলারি ভার্বের মধ্যে প্রথমত আছে টু বি ভার্ব এবং এখান থেকে আমরা পেতে পারি অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার। এখানে অ্যাম ইজ আর হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওয়াজ ওয়ার হচ্ছে পাস্ট ফর্ম। এটা মুখস্থ রাখতে হবে এবং এই আলোচনার আগেও বিভিন্ন ক্লাসে করেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা তোমাদের জানার বিষয় বা আগে থেকে জানো। এরপরে দেখি কি আছে। টু হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এখানে হ্যাভ হ্যাজ প্রেজেন্ট ফর্ম, হ্যাড হচ্ছে পাস্ট ফর্ম। তারপর দেখি কি আছে। ডু ভার্ব, ডু, ডাজ, ডিড। এখানে ডু এবং ডাজ হচ্ছে প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়, ডিড হচ্ছে পাস্ট টেন্সে ব্যবহার করা হয়। তবে দেখো মডাল অক্সিলারি, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, অট টু, ইউজ টু, ডেয়ার, নিড and must. These are the auxiliary verbs that you have to know perfectly. Dear students, আমরা দেখি এরপরে কি আছে যে অক্সিলারি ভার্ব ও নটের ব্যবহার, অর্থাৎ আমরা অক্সিলারি ভার্বের সাথে কিভাবে নট ব্যবহার করব সেই জিনিসটা দেখি একটু। নেগেটিভ ট্যাগ কোশ্চেনে অক্সিলারি ভার্বগুলোর সাথে নটের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। ডিয়ার স্টুডেন্টস, যদি আমাদের স্টেটমেন্ট বা সেন্টেন্স অ্যাফার্মেটিভ বা পজিটিভ হয় তাহলে অক্সিলারি ভার্বের সাথে অবশ্যই নটের সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার করতে হবে। যেমন টু বি ভার্বের ক্ষেত্রে হতে পারে ইজেন্ট, ইজ নট থেকে ইজেন্ট, আর নট থেকে আরেন্ট, ওয়াজ নট থেকে ওয়াজেন্ট, ওয়ার নট থেকে ওয়ার নট। টু হ্যাভ ভার্ব থেকে যেমন হ্যাভেন্ট, হ্যাজেন্ট অ্যান্ড হ্যাডেন্ট। টু ডু ভার্ব থেকে যেমন ডোন্ট, ডাজেন্ট অ্যান্ড ডিডেন্ট। মডাল ভার্ব থেকে যেমন শুডেন্ট, উডেন্ট, কুডেন্ট, অট নট, ইউজেন্ট, ডেয়ার নট অ্যান্ড নিড নট, মাস্ট নট। ব্যতিক্রম হচ্ছে, অর্থাৎ কিছু ব্যতিক্রম থাকতে পারে। যেমন অ্যাম এর সাথে নট ব্যবহার করলে কখনো অ্যাম নট ব্যবহার করা যায় না, ব্যবহার করতে হবে আরেন্ট অথবা এইন্ট। এটাই হচ্ছে
ব্যতিক্রম বা একদম আলাদা কিছু নিয়ম। তারপরে শ্যালের সাথে নট ব্যবহার করে শ্যান্ট লিখতে হয়, উইলের সাথে ওন্ট করতে হয় এবং ক্যানের সাথে ক্যান্ট। এখানে ক্যানের সাথে নট ব্যবহার করলে ডাবল এন ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে সিঙ্গেল এন ব্যবহার করতে হবে। ক্যান্ট উচ্চারণ হবে কান্ট, ওন্ট, শ্যান্ট, আরেন্ট অর এন্ট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এগুলো বুঝতে পারছো। আমরা দেখি পরবর্তীতে কি আছে। সাধারণত বাক্যটি হা বোধক হলে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ একদম বেসিক কথা, এর আগেও বলেছি এখনও বলছি, সাধারণত বাক্যটি হা বোধক হলে এবং অক্সিলারি ভার্ব থাকলে কমার পরে উক্ত অক্সিলারি ভার্বের সাথে নটের সংক্ষিপ্ত রূপ বসে। সাধারণত বাক্যটি হা বোধক হলে অর্থাৎ অ্যাফার্মেটিভ হলে অথবা পজিটিভ হলে এবং অক্সিলারি ভার্ব থাকলে কমার পরে উক্ত অক্সিলারি ভার্বের সাথে নটের সংক্ষিপ্ত রূপ বসে। যেমন দেখো, ইউ হ্যাভ ডান ইট। এখানে দেখো হ্যাভ সাহায্যকারী ভার্ব আছে, আমরা হ্যাভ নিয়েছি। তার আগে দেখো একটা কমা ব্যবহার করা আছে, এটা হচ্ছে বেসিক কম্পোনেন্ট অফ দ্য কোশ্চেন। তারপরে হ্যাভের পরে দেখো যেহেতু বাক্যে কোনো নট নেই, আমরা নট নিয়েছি সংক্ষিপ্ত ফর্ম, এবং লাস্টে আমরা প্রোনাউন ব্যবহার করেছি ইউ। সো হ্যাভেন্ট ইউ। দ্য সেকেন্ড এক্সাম্পল ইজ দে ওয়ার প্লেয়িং ফুটবল। এখানে দেখো একটা পজিটিভ বাক্য আছে এবং কমা দেয়া, তারপরে বাক্যে দেখো ওয়ার আছে বলে আমরা ওয়ার নিয়েছি, তবে নট নেই, নট নিয়েছি এবং প্রোনাউন দিয়ে ব্যবহার করেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কথাগুলো অতি সহজেই বলেছি এবং তোমরা এটা মনোযোগ সহকারে প্র্যাকটিস করো, লেকচারের প্রতি মনোযোগ দাও, তাহলে অবশ্যই তোমরা এটা মনে করতে পারবা, পরীক্ষায় সমাধান করতে পারবা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখি আমাদের পরবর্তীতে কি আছে। সাধারণত বাক্যটি না বোধক হলে এবং অক্সিলারি ভার্ব থাকলে কমার পরে উক্ত অক্সিলারি ভার্বটি বসে। আমরা এর আগে যে নিয়মটা করেছি তার একদম বিপরীত নিয়ম আছে। আগে অ্যাফার্মেটিভ বাক্য ছিল, এখন নেগেটিভ বাক্য আসলো। এখন আগে নট ছিল না, এখন নট থাকবে অক্সিলারি ভার্বের সাথে। আমরা কিছু এক্সাম্পল দেখি। শি ডিডেন্ট গো দেয়ার বা শি ডিড নট গো দেয়ার, এরকম হতে পারে। বাক্যে যদি নট থাকে আমরা নটটা কী করব, উঠায় দিব। সেক্ষেত্রে স্টেটমেন্টের পরে আগে কমা দিব, তারপরে সাহায্যকারী ভার্ব নিব। দেখো সাহায্যকারী ভার্ব ডিড আছে, ডিড নিয়েছি। নট থাকলে নটটা উঠে যাবে, নট উঠায় দিয়েছি এবং প্রোনাউন ব্যবহার করতে হবে। সো দ্য আনসার ইজ ডিড শি। সেকেন্ড এক্সাম্পল ইজ হি ইজ নট আ টিচার। এখানে দেখো স্টেটমেন্টের পরে আমরা কমা ব্যবহার করেছি, তারপরে সাহায্যকারী ভার্ব ইজ আছে, ইজ নিয়েছি। নট ছিল, নটটা উঠে যাবে, তারপর প্রোনাউন ব্যবহার করতে হবে এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। দ্য আনসার ইজ হি। দেখি পরবর্তীতে কি আছে। সাধারণত বাক্যটি হা বোধক হলে অর্থাৎ বাক্যটি অ্যাফার্মেটিভ অথবা পজিটিভ হলে এবং অক্সিলারি ভার্ব না থাকলে ডু ডাজ ডিডের সাথে নটের সংক্ষিপ্ত রূপ বসে। ডু ডাজ ডিডের সাথে নটের সংক্ষিপ্ত রূপ বসে। যেমন হি গোজ টু স্কুল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যেহেতু তিনটা ভার্ব আছে, ডু, ডাজ এবং ডিড, এবং দেখো এই সেন্টেন্সগুলোতে কোনো সাহায্যকারী ভার্ব নেই, সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে এবং অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে যদি ভার্বের সাথে এস বা ইএস যোগ থাকে, যদি ভার্বের সাথে এস অথবা ইএস যোগ থাকে সেক্ষেত্রে ডাজ ব্যবহার করতে হবে এবং অন্য ক্ষেত্রে ডু, এবং যদি সেন্টেন্স পাস্ট হয় তাহলে ডিড ব্যবহার করতে হবে। তো প্রথম এক্সাম্পল দেখো, হি গোজ টু স্কুল, একটা স্টেটমেন্ট দেখো, এরপরে কমা দেওয়া আছে এবং বাক্যের মধ্যে কোনো নট নেই এবং এটা হা বোধক বাক্য বা অ্যাফার্মেটিভ। সো আমরা যেহেতু গোজ এর সাথে ইয়েস যোগ আছে তাহলে আমরা সাহায্যকারী হবে ডাজ নিব। যেহেতু বাক্যে কোনো নট নেই তাহলে আমরা নট নিব, ডাজেন্ট, এবং প্রোনাউন হিসেবে হি ব্যবহার করব, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। সো দ্য আনসার ইজ ডাজেন্ট হি।
সেকেন্ড এক্সাম্পল ইজ আই ইট রাইস। এখানে দেখো স্টেটমেন্টের পরে একটা কমা আছে, তারপরে দেখো যেহেতু এখানে ভার্বের সাথে এস বে যোগ নেই এবং এটা প্রেজেন্ট টেন্স, তাহলে ডু ব্যবহার করব। কোনো নট নেই বা নট জাতীয় কোনো শব্দ নেই, তাহলে আমরা নট নিব, সংক্ষিপ্তে ডোন্ট, এবং প্রোনাউন হিসেবে আই ব্যবহার করব, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। সো দ্য আনসার ইজ ডোন্ট আই। দে কেম হোম। এখানে দেখো বাক্যটি পাস্ট টেন্সে আছে। কাম, কেম, কাম, কেম হচ্ছে পাস্ট টেন্স। সো পাস্ট হলে পরে সাহায্যকারী ভার্ব ডিড হবে এবং সেন্টেন্সে দেখো কোনো নট নেই, যার কারণে নট নিয়েছি ডিডেন্ট, এবং প্রোনাউন হিসেবে দে ব্যবহার করা হয়েছে। ডিয়ার স্টুডেন্টস, আই হোপ you understand this perfectly. Now we will see next slide সাবজেক্টের প্রোনাউন। আমরা দেখব যে সাবজেক্টের প্রোনাউনগুলো কিভাবে ব্যবহার করতে হয়, যেমন আই, ওই, ইউ, ইউ, হি, শি, দে, ইট। কারো নাম যেমন করিম। আসলে এখানে সাবজেক্টের প্রোনাউন হিসেবে এগুলো উল্লেখ করা আছে। সেক্ষেত্রে কারো নাম যেমন করিম, এগুলোর প্রোনাউন হিসেবে যদি ব্যক্তিবাচক হয় তাহলে প্রোনাউন হিসেবে ছেলেদের ক্ষেত্রে হি, মেয়েদের ক্ষেত্রে শি ব্যবহার করতে হবে। দেশের নাম সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে শি ব্যবহৃত হবে। দেশের নাম সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে শি ব্যবহৃত হবে। যেমন বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। দেখো এখানে ইজ আছে, সাহায্যকারী ভাবে ইজ নিয়েছি, নট নেই, নট নিয়েছি, ইজেন্ট। বাংলাদেশের প্রোনাউন হিসেবে শি ব্যবহার করা হয়েছে। বাংলাদেশ হ্যাজ সো মেনি রিভার্স, অর্থাৎ বাংলাদেশের অনেক নদী আছে। এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে হ্যাজ এসেছে এবং যেহেতু কোনো নট নেই, নট নিয়েছি, এবং প্রোনাউন হিসেবে শি, বাংলাদেশের প্রোনাউন হিসেবে শি। অন্যান্য দেশের প্রোনাউনও শি হবে এক্সেপ্ট রাশিয়া। তারপরে দেখো ডিয়ার স্টুডেন্টস, রাশিয়ার প্রোনাউন হিসেবে আমরা হি ব্যবহার করব। মুন, ট্রেন, শিপ, রিভার, ফেরি, আর্থ ইত্যাদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে শি ব্যবহৃত হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা খেয়াল করো যে মুন শব্দের অর্থ চাঁদ বা চন্দ্র, ট্রেন, শিপ মানে জাহাজ, রিভার নদী, ফেরি, অ্যান্ড আর্থ মানে পৃথিবী ইত্যাদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে এদের যে প্রোনাউন দরকার, প্রোনাউন হিসেবে শি ব্যবহার করতে হবে। যেমন দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী গোলাকার। এখানে দেখো ট্যাগ কোশ্চেনে যেহেতু সেন্টেন্সে ইজ আছে, আমরা ইজ নিয়েছি, বাক্যটা অ্যাফার্মেটিভ ছিল, আমরা নট নিয়েছি ইজেন্ট, কারণ কোনো নট নেই। তারপরে দ্য আর্থের প্রোনাউন হিসেবে শি ব্যবহার করেছি। তারপরে নিচের এক্সাম্পলটা দেখো, দ্য পদ্মা ইজ দ্য লার্জেস্ট রিভার ইন বাংলাদেশ। সেক্ষেত্রে দেখো এখানে ইজ সাহায্যকারী ভার্ব আছে এবং এর সাথে নট ব্যবহার করেছি ইজেন্ট, তারপরে শি। দ্য পদ্মার প্রোনাউন হচ্ছে শি, কারণ এটা একটা নদী। আমরা দেখি পরবর্তীতে কি আছে, এভরি, এনি, নো, সাম। এরপরে ব্যক্তিবাচক শব্দ থাকলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে দে ব্যবহৃত হবে। এভরিবডি, এভরিওয়ান হতে পারে, এনিওয়ান, এনিবডি হতে পারে, নো ওয়ান, নোবডি হতে পারে, সামওয়ান, সামবডি হতে পারে। এরকম থাকলে প্রোনাউন হিসেবে অবশ্যই দে ব্যবহার করতে হবে। এভরিবডি ডিসলাইকস এ লায়ার, এখানে ডোন্ট দে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন প্রশ্ন হতে পারে যে ডিসলাইকের সাথে এস বা ইয়ের যোগ আছে, তবে আমরা কেন ডু নিব, ডাজ নিব না কেন? এখানে যেটা মনে রাখতে হবে যে যেহেতু আমাদের প্রোনাউন দে নিতে হচ্ছে, দের সাথে তো আর ডাজ বসে না। দে যেহেতু প্লুরাল ভার্ব, যার কারণে আমাদের প্লুরাল ভার্ব ডু ব্যবহার করতে হবে। সাবজেক্ট এখানে এভরিবডি, এটা সিঙ্গুলার ধরা হয়, থার্ড পারসন ধরা হয়, তারপরও এর প্রোনাউন হিসেবে দে আসে। এবং
এর সাথে আমরা ডাজেন্ট ব্যবহার করতে পারবো না, যার কারণে আমাদের ডোন্ট ব্যবহার করতে হবে, কারণ দে ডাজের সাথে বসে না বা ম্যাচ করে না, যার কারণে দে ডোন্ট দে হবে। এভরি স্টুডেন্ট ওয়ান্টস টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন। এভরি স্টুডেন্ট ওয়ান্টস টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, ডোন্ট দে হবে, কারণ এভরি স্টুডেন্ট আছে, যার কারণে এটার প্রোনাউন হিসেবে দিয়ে আসবে। সো ডু ডু প্রথমে নিতে হবে, তারপরে তো বাক্য অ্যাফার্মেটিভ, নট আসবে, ডন্ট এবং প্রোনাউন হিসেবে দে। নোবডি লাইকড হিম, এখানে ডিড দে, এটার কারণ হচ্ছে দেখো লাইকড পাস্ট টেন্সে আছে, সো ডিড হবে, এবং নোবডির প্রোনাউন হচ্ছে দে। এখানে নট হবে না, কারণ নোবডি নিজেই নেগেটিভ, যার কারণে নট হবে না। আমরা দেখি পরবর্তীতে কি আছে। এভরি, এনি, নো, সাম, এরপরে বস্তুবাচক শব্দ থাকলে ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট হিসেবে ইট ব্যবহৃত হবে বা প্রোনাউন হিসেবে ইট নিতে হবে। যেমন এটা হতে পারে এভরিথিং, এনিথিং, নাথিং, সামথিং, এগুলো হতে পারে। যেমন নাথিং ইজ সার্টেইন, কোনো কিছুই নিশ্চিত নয়। সেক্ষেত্রে দেখো এখানে আমি ইজ নিয়েছি এবং নট নেওয়া হয় নাই, কারণ নাথিং নিজেই নেগেটিভ, যা এবং প্রোনাউন হিসেবে নাথিংয়ের প্রোনাউন হিসেবে ইট হবে। সো ইজ ইট। নাথিং হ্যাজ বিন ফিনিশড, মানে কোনো কিছুই শেষ হয় নাই, সেক্ষেত্রে হ্যাজ সাহায্যকারী ভার্ব হয়ে গেল এবং নাথিং নিজে নেগেটিভ এবং এর প্রোনাউন হিসেবে ইট হয়েছে। সো আশা করি তোমরা এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছ। আমরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখি পরবর্তীতে কি আছে। স্টেটমেন্টে নেগেটিভ শব্দ। নেগেটিভ শব্দ বলতে যার অর্থ সবসময় নেগেটিভ হয়, না বোধক হয়, এরকম কিছু শব্দ আছে যেগুলো আমাদের মুখস্থ বা লক্ষ্য রাখতে হবে, খেয়াল রাখতে হবে। যেমন ফিউ, হার্ডলি, সেলডম, লিটিল, স্ক্যারসলি, রেয়ারলি, নেভার, নাথিং, নোবডি, নান থাকলে ট্যাগে অ্যাফার্মেটিভ কোশ্চেন, অর্থাৎ ট্যাগ কোশ্চেন নট ব্যবহার করতে হবে না বা নট ব্যবহার করা যাবে না। কি কি? ফিউ, হার্ডলি, সেলডম, লিটিল, স্ক্যারসলি, রেয়ারলি, নেভার, নাথিং, নোবডি, নান। যেমন আমরা একটা এক্সাম্পল দিয়েছি, ইট হ্যাজ হার্ডলি রেইনড অ্যাট দিস সামার, মানে খুব কমই বৃষ্টিপাত হয় বা বৃষ্টিপাত হয় না বললেই চলে এই গ্রীষ্মে। এই গ্রীষ্মে বৃষ্টিপাত হয় নাই বললেই চলে। এখানে দেখো সাহায্যকারী ভার্ব হ্যাজ আছে, আমরা হ্যাজ নিয়েছি এবং এরপরে নট নেওয়া যাবে না, কারণ হার্ডলি আছে, নট হবে না, এবং প্রোনাউন হিসেবে এটা আছে, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা এটা বুঝতে পেরেছ। আমরা পরবর্তী স্লাইড দেখি। এখানে কিছু ব্যতিক্রম আসবে, যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মায়ে তার সন্তানকে ভালোবাসে। দেখে এখানে সমাধানটা কি হয়েছে, ডাজ নট দিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভরি মাদার লাভস হার চাইল্ড, এখানে আগের নিয়মের মতোই এখানে লাভস আছে, মনে হতে পারে এখানে ডাজ হবে, কিন্তু খেয়াল করো যে এভরির পরে মাদার আছে, যার কারণে আমাদের ডুই নিতে হবে। এবং সেন্টেন্সটা দেখো যে কোনো নট নেই, যার কারণে ডুর সাথে নট নিয়েছে, সো ডোন্ট এবং প্রোনাউন হিসেবে দে হয়েছে, সো ডন্ট দে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিছু হোমওয়ার্ক দেখব। এতক্ষণ পর্যন্ত যে নিয়মগুলো করানো হলো সেই নিয়মের ভিত্তিতে দেখে কি কি হোমওয়ার্ক আছে। হোমওয়ার্ক, দ্য মুন শাইন্স অ্যাট নাইট, অর্থাৎ রাতে চন্দ্র বা চাঁদ, এখানে শাইন শব্দের অর্থ হচ্ছে কিরণ দেয়া। এভরিবডি লাভস ফ্লাওয়ার্স, এখানে এভরিবডি লাভস ফ্লাওয়ার্স, নাথিং ক্যান স্যাটিসফাই হিম, অর্থাৎ কেউ তাকে সন্তুষ্ট করতে পারে না, কিছুই তাকে সন্তুষ্ট করতে পারে না, এখানে কেউ না। হি হ্যাজ ফিউ রিজনস ফর ওয়েটিং, হি হ্যাজ ফিউ রিজনস ফর ওয়েটিং। দ্যাট ওয়াজ মাই পেন, দ্যাট ওয়াজ মাই পেন।
Nobody believes a liar. Nobody believes a liar. We have to study English. You had better leave now. You had better leave now. We ought to love our motherland. We ought to love our motherland. The police arrested him. The police arrested him. Dear students, এই হোমওয়ার্ক দেওয়ার অর্থ হলো তোমাদের প্রথম কাজ হচ্ছে আগে নিয়মগুলো ফলো করা এবং প্রত্যেকটা নিয়মে যে এক্সাম্পলগুলো দেখানো হয়েছে সেগুলো খাতায় লিখে প্র্যাকটিস করা এবং পরবর্তীতে যে হোমওয়ার্কটা আসবে সেটা কোনো নিয়মের সাহায্য না নিয়ে নিজে বুঝে বুঝে উত্তর করা। আর তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে বা আমার নির্দেশ থাকবে যে হোমওয়ার্কগুলো লিখে যদি কারোর সুযোগ থাকে তাহলে ছবি তুলে অবশ্যই আমার ফেসবুকে মেসেঞ্জারে পাঠাতে হবে। এটা তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ, কারণ আমাকে দেখতে হবে যে আমার স্টুডেন্টরা শুধু দেখেই শেষ করছে না এটা দেখার পরে বাড়ির কাজগুলো সঠিকভাবে করছে কি করে নাই, সে জিনিসগুলো দেখা একজন শিক্ষক হিসেবে নৈতিক দায়িত্ব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ট্যাগ কোশ্চেন ভালোভাবে বুঝতে পেরেছ। তারপরেও তোমাদেরকে আমি আরেকটু রিপিট করব ট্যাগ কোশ্চেনের বেসিক কম্পোনেন্ট হিসেবে ট্যাগ কোশ্চেনগুলো আরও কত ভালোভাবে মনে রাখা যায়, আরও কিছু জিনিস তোমাদেরকে আমি বলবো। মূলত ট্যাগ অর্থ হচ্ছে জুড়ে দেয়া। এখন প্রশ্ন হতে পারে কার সাথে জুড়ে দিব। এটা কোনো স্টেটমেন্ট থাকবে, সেটা অ্যাসার্টিভ হতে পারে, সেটা অপারেটিভ বাক্য হতে পারে, সেই বাক্যের সাথে সেটা ইম্পারেটিভ হতে পারে, এক্সক্লেমেটরি হতে পারে, এর সাথে জুড়ে দিতে হবে। এখন এই কোশ্চেন জুড়তে হলে আমাদের প্রথমেই দেখতে হবে প্রথমে স্টেটমেন্টটা তুলতে হবে, একটা কমা দিতে হবে, তারপরে সাহায্যকারী ভার্ব নিতে হবে, যদি সেন্টেন্সে থাকে সেই ভার্ব ব্যবহার করব, না থাকলে টেন্স অনুসারে আনতে হবে। দেখতে হবে বাক্যটা নেগেটিভ আছে না অ্যাফার্মেটিভ আছে। যদি নেগেটিভ থাকে তাহলে নট উঠে যাবে, যদি বাক্যটা অ্যাফার্মেটিভ থাকে তাহলে সংক্ষিপ্ত নট ব্যবহার করতে হবে, তারপরে প্রোনাউন নিতে হবে, সাবজেক্টের প্রোনাউন আসবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। এটা হচ্ছে ট্যাগ কোশ্চেনের বেসিক নিয়ম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই আলোচনায় কিছু নিয়ম যা আমাদের জানা দরকার কিন্তু বাদ পড়েছে। হয়তোবা তোমাদের মনে প্রশ্ন হতে পারে, স্যার কেন ইম্পারেটিভ সেন্টেন্স করালো না, বা স্যার কেন এক্সক্লেমেটরি সেন্টেন্স করালো না। তাই আমি কিছু নিয়ম তোমাদেরকে বলি, সে জিনিসটা তোমরা একটু মনে রাখো বা বইতে একটু খুঁজে নিও প্লিজ। যেমন প্রথমে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি লেটাস দিয়ে শুরু হয় বা লেটস দিয়ে শুরু হয় তাহলে তোমরা কোনো কিছু না ভেবেই শ্যালই ব্যবহার করবা। লেটস অথবা লেটাস দিয়ে শুরু হলে শ্যালই ব্যবহার করবা এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। যেমন লেটস হ্যাভ এ টক, চলো কথা বলা যাক, সেক্ষেত্রে শ্যালই হবে। লেটাস গো ফর আ পিকনিক, গো ফর এ ওয়াক, সেক্ষেত্রেও শ্যালই হবে। এবং যদি ভার্ব দিয়ে শুরু হয়, যেমন ডু দি ওয়ার্ক, ওপেন দি ডোর বা ডু দি সাম, যদি এরকম ভার্ব দিয়ে শুরু হয়, বা ডোন্ট গো আউট এরকম ভার্ব যদি শুরু হয়, বা লেট মি ফিনিশ এরকম যদি শুধু লেট দিয়ে শুরু হয়, তাহলে অবশ্যই উইলও ব্যবহার করতে হবে। তাহলে অবশ্যই কি ব্যবহার করব? উইলও ব্যবহার করব। এটাই হচ্ছে আসলে এই বেসিক নিয়মের মধ্যে এই নিয়মটাই বাদ পড়েছিল। আর ইনশাল্লাহ বাকি সব নিয়মগুলোই আমি এখানে লিপিবদ্ধ করার চেষ্টা করেছি। আর আরেকটা বিষয় হতে পারে যে এখানে যে নিয়মগুলো আছে এই বেসিক নিয়মগুলো তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করো, চর্চা করো, তাহলেই হবে। আবার কারো মনে প্রশ্ন হতে পারে যে কমপ্লেক্স সেন্টেন্সের কেন ট্যাগ কোশ্চেন দেয় নাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ক্লাসটা 40 মিনিটের মধ্যে নেওয়ার চেষ্টা করেছিলাম।
যার কারণে সব কিছুই একসাথে দিতে পারে নাই, হয়তো বা পরবর্তীতে সুযোগ হলে আবার দিব। তো সেক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্সের যেটা মনে রাখতে হবে, তোমাদের ট্যাগ কোশ্চেনটা আসলে প্রিন্সিপাল ক্লজে ট্যাগ কোশ্চেন করতে হবে, বা মেইন ক্লজে ট্যাগ কোশ্চেন করতে হবে। যদি কমপ্লেক্স সেন্টেন্সে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ চিনতে পারো, সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেন করলেই হবে মেইন ক্লজের। আর কম্পাউন্ড সেন্টেন্সে যে কোনো একটা সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করলেই হবে। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এটা বুঝতে পেরেছো। আর ট্যাগ কোশ্চেনের বেসিক আর যে কয়টা রুলস যদি থাকে বা পরীক্ষা আসে এমন হলে আরেকটা ক্লাস ট্যাগ কোশ্চেনের উপর নিব। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।